প্রত্যেক বছর ১ ফেব্রুয়ারির দিনটা কিন্তু ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এই দিনেই পেশ হয় দেশের বাজেট, মানে সাধারণ মানুষের করের টাকা সরকার কোথায় কিভাবে খরচ করবে তার পুরো হিসেব নিকেশ। তো চলুন এই বছরের বাজেটের একটু গভীরে ঢুকে দেখা যাক আসল ছবিটা ঠিক কি বলছে। আচ্ছা, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা যদি শোনেন তাহলে মনে হবে ওয়াহ, ভারত যেন এক বিরাট পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে। সেমিকন্ডাক্টর মিশন, হাই স্পিড রেল করিডর, সব মিলিয়ে একটা দারুণ উন্নত দেশের স্বপ্ন দেখানো হয়েছে। ঘোষণার তালিকাটা দেখুন একবার, এতটাই লম্বা আর আকর্ষণীয় যে মনে হতে পারে ভারত রাতারাতি একটা উন্নত দেশে পরিণত হতে চলেছে। এই বড় বড় ঘোষণাগুলো শুনে একটা বিশাল রূপান্তরের অনুভূতি কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু গল্পটা এখানেই ঘুরে যায়, কারণ বাজেট তো শুধু সুন্দর সুন্দর ঘোষণা নয়, তাই না? আসল গল্পটা সবসময় লুকিয়ে থাকে সংখ্যাগুলোর মধ্যে, ওই বক্তৃতার আড়ালে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই সংখ্যাগুলো কি বলতে চাইছে? চলুন এই বিশ্লেষণটিতে আমরা ডেটার গভীরে গিয়ে বাজেটের সেই আসল চিত্রটা খুঁজে বের করার চেষ্টা করি। তো শুরু করা যাক সেই বিষয় দিয়ে যা নিয়ে মধ্যবিত্তের সবথেকে বেশি আগ্রহ থাকে, আয়কর। প্রতি বছর বাজেটের আগে একটা আশা তৈরি হয় যে এবার হয়তো করের বোঝাটা একটু হালকা হবে, কিন্তু এবারের বাস্তবতা কি সেই আশার সঙ্গে মিলল? ফল যা হলো তা বেশ অবাক করার মতো। সূত্র অনুযায়ী আয়করে কোনো স্বস্তি তো মেলেইনি, উল্টে শেয়ার বাজারে ফিউচার এবং অপশন ট্রেডিংয়ের ওপর সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স বা এসটিটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে করের বোঝা কমার বদলে আরও খানিকটা বেড়ে গেল। আর এই প্রভাব একেবারে সঙ্গে সঙ্গে দেখা গেল শেয়ার বাজারে। বাজেট বক্তৃতা শেষ হতে না হতেই সেন্সেক্স প্রায় ২,৮০০ পয়েন্ট নিচে নেমে গেল। বোঝাই যাচ্ছে বিনিয়োগকারীরা কতটা হতাশ হয়েছিলেন। শেয়ার বাজারের এই প্রতিক্রিয়াটা কিন্তু সরকারের সার্বিক আর্থিক অবস্থা নিয়েও একটা প্রশ্ন তুলে দেয়। তাই করের বিষয় থেকে বেরিয়ে এবার চলুন পুরো দেশের টাকার হিসাবটা একটু বোঝার চেষ্টা করি। মানে টাকা কোথা থেকে আসছে আর কোথায় বা যাচ্ছে। আর এখানে সবচেয়ে অবাক করা তথ্যটা কি জানেন? সরকারের আয়ের সবথেকে বড় উৎস হল ঋণ, প্রায় ২৪%। অর্থাৎ সরকারের খরচের 1/4 আসছে ধার করে। এরপরেই রয়েছে সাধারণ মানুষের দেওয়া আয়কর। এবার খরচের দিকটা দেখুন, যা আরও চমকে দেওয়ার মতো। মোট বাজেটের প্রায় ২০%, মানে 1/5 চলে যাচ্ছে শুধুমাত্র পুরনো ঋণের সুদ মেটাতে। ভাবা যায়, রাজ্যগুলির ভাগ আর এই সুদ বাদ দিলে যা বাকি থাকে সেটাই দেশের উন্নয়নের জন্য খরচ হয়। এবার চলুন মূল বিশ্লেষণে আসা যাক। যখন আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের বড় বড় ঘোষণাগুলোর সাথে আসল আর্থিক বরাদ্দের তুলনা করি, তখন একটা নির্দিষ্ট প্যাটার্ন বা ধাঁচ কিন্তু পরিষ্কার হতে শুরু করে। যেমন ধরুন শিক্ষা খাত। খুব ভালো একটা ঘোষণা ছিল যে শিল্প আর শিক্ষার মেলবন্ধন ঘটাতে 5টা বিশ্ববিদ্যালয় টাউনশিপ তৈরি করা হবে। শুনতে তো দারুণ লাগছে, তাই না? কিন্তু সংখ্যাগুলো যখন সামনে আসে, ছবিটা একেবারে অন্যরকম হয়ে যায়। সূত্র অনুযায়ী বহু দশক ধরে দেশের জিডিপির 6% শিক্ষায় খরচের সুপারিশ থাকলেও এবারের বাজেটেও বরাদ্দ 3%-এর নিচেই রয়ে গেছে। ঘোষণার সঙ্গে বরাদ্দের এই ফারাকটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। একই রকম একটা বড় ঘোষণা ছিল স্বাস্থ্য খাতেও। বলা হয়েছে মেডিকেল ট্যুরিজমকে আরও এগিয়ে নিয়ে যেতে 5টা আঞ্চলিক মেডিকেল হাব তৈরি করা হবে। এটাও নিঃসন্দেহে একটা খুব ইতিবাচক পদক্ষেপ। আর এখানেও সেই একই গল্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ হল জিডিপির 5% স্বাস্থ্য খাতে খরচ করা উচিত, কিন্তু ভারতের বরাদ্দ এখনও 2%-এর আশেপাশেই আটকে আছে। সেই একই প্যাটার্নের পুনরাবৃত্তি। আচ্ছা, এবার পরিকাঠামোর দিকে তাকানো যাক। এখানেও খুব উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা। শহরগুলোকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করা হবে, 7টা হাইস্পিড রেল করিডর তৈরি হবে, এরকম অনেক কিছু। কিন্তু আসল সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। সূত্রটি বলছে এত বড় ঘোষণার পরেও নগর উন্নয়ন খাতে বাজেট গত বছরের তুলনায় 11.6% কমানো হয়েছে। একদিকে শহরের উন্নতির কথা, আর অন্যদিকে বরাদ্দ কমানো, এই ব্যাপারটা সত্যি ভাবার মতো। বেকারত্ব, যেটা এই মুহূর্তে দেশের একটা অন্যতম বড় সমস্যা, সেটা মোকাবেলার জন্যও অনেকগুলো পরোক্ষ প্রকল্পের কথা বলা হয়েছে। টেক্সটাইল পার্ক, ট্যুরিজম গাইডদের ট্রেনিং, এরকম অনেক কিছু।
কিন্তু মূল সমস্যাটা হলো এই প্রকল্পগুলো শুনতে ভালো লাগলেও এগুলোর মাধ্যমে ঠিক কতগুলো চাকরি তৈরি হবে বা কবে নাগাদ সেই চাকরিগুলো পাওয়া যাবে তার কোনো পরিষ্কার লক্ষ্যমাত্রা নেই। মানে বর্তমান সংকট মেটানোর জন্য সরাসরি কোনো বড় কর্মসংস্থান প্রকল্পের অভাবটা কিন্তু স্পষ্ট। দেশের ভেতরের কথা তো হলো, এবার একটু বাইরের দিকে তাকানো যাক। বিশ্বজুড়ে যে বাণিজ্য সংকট চলছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো নতুন যে চ্যালেঞ্জগুলো আসছে, সেগুলো সামলানোর জন্য এই বাজেটে কী পরিকল্পনা আছে? বিশ্বজুড়ে সাপ্লাই চেইন সমস্যার মোকাবিলায় বাজেটে আত্মনির্ভর হওয়ার উপর জোর দেওয়া হয়েছে। সেমিকন্ডাক্টর মিশন থেকে শুরু করে কন্টেইনার তৈরি পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য তো ডেটা সেন্টার খুব জরুরি। তাই বিদেশি সংস্থাগুলোকে ভারতের ডেটা সেন্টার বানানোর জন্য ২০ বছরের কর ছাড়ের মতো বড় একটা ঘোষণা করা হয়েছে। তবে সূত্রটি একটা গুরুত্বপূর্ণ উদ্বেগও প্রকাশ করেছে। এই বিশাল ডেটা সেন্টারগুলো কিন্তু প্রচুর পরিমাণে শক্তি এবং জল ব্যবহার করে, যা পরিবেশ দূষণের একটা ঝুঁকি তৈরি করতে পারে। তার মানে পুরো বাজেটটা বিশ্লেষণ করলে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে ওঠে, ভাষণ আর বাস্তবের মধ্যে একটা ধারাবাহিক ফারাক। শিক্ষা, স্বাস্থ্য বা পরিকাঠামো প্রায় সব ক্ষেত্রেই বড় বড় ঘোষণার পর যে টাকা বরাদ্দ করা হয়েছে তা হয়তো সেই লক্ষ্য পূরণ করার জন্য যথেষ্ট নয়। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, একটা দেশের বাজেটের আসল সত্যিটা কোথায় লুকিয়ে থাকে? অর্থমন্ত্রীর সেই জমকালো বক্তৃতায় নাকি ওই নীরস সংখ্যার স্প্রেডশিটে? উত্তরটা হয়তো এই দুয়ের মধ্যেই কোথাও একটা লুকিয়ে আছে।